আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। 22 বছর পর কাল খুলনায় যাচ্ছেন তারেক রহমান। জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নেতাকর্মীদের। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করা হবে, শেরপুরে বললেন দলের আমির। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার রায় 5ই ফেব্রুয়ারি। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। এবারে বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 22 বছর পর কাল খুলনায় যাচ্ছেন। সকাল 10টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে সমাবেশ স্থলের আয়োজন প্রায় শেষ করা হয়েছে। বিএনপি চেয়ারম্যানের সফর উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জনসভায় সমগ্র মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য। উনি এসেই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। উনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসছেন এবং যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। এই অঞ্চলের অনেক সমস্যা আছে যেগুলি আমরা তুলে ধরবো এবং তার মাধ্যমেই আমরা আগামী দিনের একটা উন্নয়নমুখী খুলনা দেখতে পাবো। এবার কেউ নির্বাচন ভণ্ডুল করতে পারবে না, এমনটি বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ জেগে উঠেছে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় প্রচার চালান মির্জা ফখরুল। বলেন, কেউ যেন দুষ্টামি করার সাহস না পায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোটের দিন ভোট কেন্দ্র পাহারা দেয়া এবং হিন্দু মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দিতে পারা সেদিকেই খেয়াল রাখতে হবে। এ সময় ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এতে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি মনে করি না এইবার তারা নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব, ঠিক না? এইবার ভোট দিব আমরা, সেটা সবাই কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। গত 1 বছরে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন আসনে বিপুল সংখ্যক ভোটার স্থানান্তরিত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। 2-3 হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে তা সঠিক নয় বলেও মন্তব্য করেছে দলটি। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিএসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন সব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে যা শুধু আইন ভঙ্গ নয়, ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানছে, অথচ ইসি ব্যবস্থা নিচ্ছে না। বিএনসিসি সদস্যদের নির্বাচনে যুক্ত রাখার বিরোধিতা করে নজরুল ইসলাম খান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকেই শুধু নির্বাচনের কাজে রাখা উচিত। এছাড়া যাদের নির্বাচন পর্যবেক্ষণের সক্ষমতা আছে শুধু তাদেরই এ কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। পরিচালনা কমিটির চেয়ারম্যান ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে, যে বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন, তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। তার আপিল করার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের পর প্রার্থিতা ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আবেদন করেন মঞ্জুরুল আহসান। শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ সকালে তার আবেদন খারিজ করে দেয়। আসনটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
এর আগে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধতা ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আপিলে তিনি অভিযোগ করেন বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি দল ২৪-এর গণঅভ্যুত্থানের পর নিজেদের ২ শতাধিক লোককে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এমন রাজনীতি জামায়াতে ইসলামী চায় না। আজ শেরপুরের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, তার এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে কুৎসা রটিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রবিবার সকালে শেরপুর পৌঁছান। প্রথমে সাম্প্রতিক সহিংসতায় নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেন তিনি। এ সময় রেজাউল করিমের বাবাকে সান্ত্বনা দেন জামায়াতের আমির। পরে শেরপুর শহীদ দারোগালী পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন শফিকুর রহমান। এতে তিনি বলেন, যে রাজনীতিতে মানুষ খুন হয় তা তারা চান না। আমরা তো তাদের দল না, ভিন্ন দল। তারা তো নিজের দলেরই ২ শতাধিক মানুষকে দুনিয়া থেকে বিদায়, মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে। এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? চাঁদাবাজির বিরুদ্ধে আবারও নিজেদের শক্ত অবস্থানের কথা জানান শফিকুর রহমান। আমরা বলে দিয়েছিলাম, কোন চান্দাবাট্টার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আপনারা সাক্ষী, কেউ আমাদেরকে চাঁদাবাজ বলতে পারবে না। আমরা বলেছিলাম, এখানে ওখানে দখল বাণিজ্য, এটি আমাদের কাজ নয়। আমাদের আল্লাহ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দেননি। এ কাজ আমরা করব না। আপনারা সাক্ষী, এই কাজ আমরা করি নাই। শেরপুর থেকে জামালপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াতে আমির। সেখানে তিনি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট চান। জহিরুল মোহসান, দীপ্ত, বার্তাকক্ষ। প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো কারচুপির সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বরিশালের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এছাড়া তিনি আরও জানান, প্রবাসীদের ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে, ফলে খাম খোলা ও সঠিকভাবে ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগবে। ভোট কেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার কলম নিয়ে যেতে পারবেন, অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা পেন্সিল নিয়ে যাবেন। ভোট চলাকালীন সময়ে প্রতি আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। দৃঢ়ভাবে কাজ করে যাবেন, কারণ আপনি দৃঢ় থাকলে পারে আরেকজন আপনার উপর চান্স নিবে না। তার মানে এই নয় যে আমরা সবখানে শুধু বল প্রয়োগ করবো না, আমরা মধ্যপন্থা অবলম্বন করব, আমরা গ্র্যাজুয়াল রেসপন্সে যাব, কিন্তু এট দ্য সেম টাইম আমরা কোনো নমনীয়তা দেখাবো না যেখানে দুষ্টামি হচ্ছে। জুলাই আগস্ট আন্দোলনে ঢাকার আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যার অভিযোগে দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৫ই ফেব্রুয়ারি। মামলার ১৬ আসামির মধ্যে ৮ জন কারাগারে আছেন, বাকিরা পলাতক। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক আশিকুর রহমান দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের অনুসন্ধান চলছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনস্থ মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই রিক্সা প্রকল্প, বনানী কাঁচাবাজারের দোকান বরাদ্দ, ফুটপাতের দোকান বরাদ্দ সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানা বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। নির্বাচনের আগে যে হত্যাকাণ্ড ও সহিংসতা হচ্ছে তা দলীয় কোন্দল ও নিজেদের মধ্যকার দ্বন্দ্ব থেকে হচ্ছে।
এক্ষেত্রে দলের মধ্যে বোঝাপড়া ও সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় সভায় কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ঘিরে চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি রয়েছে তা সন্তোষজনক। তারা যেভাবে পরিকল্পনা করেছে সেভাবে এগিয়ে গেলে নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় নির্বাচন নিয়ে ফেসবুকে যেসব গুজব ছড়াচ্ছে, শক্তিশালী সাংবাদিকতা দিয়ে সেসব প্রতিরোধের আহ্বান জানান তিনি। আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসবমুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে হাজতে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 6 জন কারারক্ষী ও একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় জেলার মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেছেন। 29 জানুয়ারি বেলা 12টার দিকে হাজতি দিদার হোসেনের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছালে মুক্তির প্রক্রিয়া শুরু হয়। এ সময় অন্য হাজতি হৃদয় নিজেকে দিদার পরিচয় দেয়। কেস হিস্ট্রি টিকেটে থাকা ছবি সরিয়ে ফেলার অভিযোগও রয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কারাগারের জেল সুপার ওবায়দুর রহমান জানান, এই ঘটনায় 6 জন কারারক্ষী সহ একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে ঢাকার আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যার অভিযোগে দায়ের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় 5ই ফেব্রুয়ারি। মামলার 16 আসামির মধ্যে 8 জন কারাগারে আছেন, বাকিরা পলাতক। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। 5 আগস্ট 2024 ঢাকার আশুলিয়ায় হত্যার পর 6 জনকে পোড়ানোর দৃশ্য এটি। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। ওই বছরের 11 সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে রাষ্ট্রপক্ষ। 2025 সালের 14 সেপ্টেম্বর মামলাটির বিচার শুরু হয়। 16 আসামির মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, SI মালেক, SI আরাফাত উদ্দিন, ASI কামরুল হাসান, আফজাল ও কনস্টেবল মুকুল কারাগারে আছেন। সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও পুলিশের 7 সদস্য পলাতক রয়েছেন। চলতি বছরের 20 জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আদালত রায় ঘোষণার দিন ধার্য করে। মানবতার ইতিহাসের সবচাইতে বর্বরতম ঘটনা একটা হচ্ছে যে নির্মমভাবে শুধু গুলি করে হত্যাই করা হয়নি, এই তরুণ ছাত্রদেরকে জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি 5 জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। নির্মমতম ঘটনার যে বিচার চলছিল সেই বিচারটির সমাপ্তি হয়েছে। আগামী 5ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন। নজিরবিহীন এ ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে মনে করে রাষ্ট্রপক্ষ। পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতার নজির খুব কম আছে। সুতরাং একটা সভ্য দেশে পুলিশ বাহিনীর সদস্য হয়ে যারা জাতির সূর্য সন্তানদেরকে এভাবে হত্যা করেছে তাদের অপরাধ ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রমাণ হয়েছে। অপরাধীদের চেহারা ভিডিওগ্রাফির বা ভিডিওর মাধ্যমে চিহ্নিত হয়েছে। ঘটনাস্থলে লাইভ উইটনেস আছে এবং প্রত্যক্ষদর্শী সবাই সাক্ষী দিয়েছেন। কাচের মতো স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করি। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 প্রথমবারের মতো রায় দিতে যাচ্ছে। আগের 2টি রায় হয়েছে ট্রাইব্যুনাল 1-এ। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে জেলা প্রশাসনের কর্মচারীরা। সকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। অন্যান্য সমমানের দপ্তরের তুলনায় তারা ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে তা কার্যকর করার দাবি জানান তারা। সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। তারা বলেন, 11 বছর ধরে বেতন বৃদ্ধি না হওয়ায় কর্মকর্তা কর্মচারীরা হতাশ। তারা মানবেতর জীবনযাপন করছেন। কর্মক্ষেত্রে গতি আনতে দ্রুত বেতন স্কেলের প্রজ্ঞাপন দিয়ে তা বাস্তবায়নের দাবি জানান তারা। গাইবান্ধার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিল দীর্ঘদিন বন্ধ থাকায় শত শত শ্রমিক ও আখ চাষির জীবনে নেমে এসেছে দুর্দশা ও অনিশ্চয়তা। সরকারি এই প্রতিষ্ঠান চালু না থাকায় অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে ওই অঞ্চলের অর্থনীতি। এটি দ্রুত চালুর দাবি শ্রমিক ও আখ চাষিদের। নানা দিক থেকে পিছিয়ে পড়া উত্তরের জেলা গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল 1957 সালে দৈনিক 1000 মেট্রিক টন উৎপাদন সক্ষমতা নিয়ে এটি আখ মারাই কার্যক্রম শুরু করে। তখন থেকে এই চিনিকল ঘিরে সৃষ্টি হয় শ্রমিকদের কর্মযজ্ঞ। 2020-21 সালে মারাই মৌসুম শুরুর আগে মিল আধুনিকায়নের নামে কর্তৃপক্ষের নির্দেশে আখ মারাই স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে চিনিকলের ভেতরে শুনশান নীরবতা। খোলা আকাশের নিচে পড়ে থাকা কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও যানবাহন মরিচা পড়েছে। মেলের শ্রমিক ছিলাম, শ্রমিক থাকাকালীন খুব ভালো ছিলাম। দীর্ঘদিন থেকে আমাদের এই মেলটা বন্ধ হওয়ার কারণে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে। যে বলে যে আমাকে ভোট দেন, আমি ভোটে নির্বাচিত হলে, আমি এমপি হলে এই মেলটা চালু করব, কিন্তু তারা বলে কিন্তু পরবর্তীতে চালু হয় না। আমরা কাজকর্ম করে খাই, এই মিলটা আল্লাহর রহমতে চালু হলে আমরা খুশি হলে আল্লাহ দিলে। এই অবস্থায় চাকরি হারিয়ে বহু শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। পাশাপাশি এই অঞ্চলে কমেছে আখের চাষাবাদ। মিলটি চালুর কয়েক দফা আশ্বাস এলেও তা কার্যকর হয়নি। এই মিলটি চালু হলে, পরিপূর্ণ চালু হলে প্রায় 700-800 লোক আবার প্রত্যক্ষভাবে কর্ম ফিরে পাবে এবং এই এলাকায় আবার আখ চাষ শুরু হবে। প্রায় এই এলাকায় 20-25 হাজার লোকের কর্মসংস্থান হবে বিভিন্নভাবে। রংপুর চিনিকল ফের চালু হলে গাইবান্ধার অর্থনীতি গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় আবারও বড় পরিসরে হামলা করেছে ইসরায়েল। শনিবার উপত্যকা জুড়ে একাধিক বিমান হামলায় অন্তত 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া খান ইউনিস শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ে নেতানিয়াহুর বাহিনী। এটিকে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি শুরুর পর সবচেয়ে বড় হামলা বলছেন ফিলিস্তিনিরা। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। এদিকে গাজায় নিজেদের নৃশংস হামলায় প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হওয়ার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এই কথা বলেন, তবে এতে নিখোঁজ ফিলিস্তিনিদের ধরা হয়নি। পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা বেড়ে 107 জনে দাঁড়িয়েছে। রোববার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, নিহতদের মধ্যে অন্তত 92 জন সন্ত্রাসী। নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন 15 জন। এছাড়া 18 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বেলুচিস্তানের একাধিক জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই অভিযান চালানো হয়। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে শনিবারের সন্ত্রাসী হামলার নকশা ভারত থেকে করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। এর আগে গতকাল বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ফিতনা আল হিন্দুস্তান এর সদস্যরা কোয়েটা, মাস্তুং, নুশকি, খারান সহ বেশ কিছু এলাকায় একযোগে হামলা চালায়। এতে নারী, শিশু ও শ্রমিক সহ 18 জন নিহত হয়। খেলার খবর।
নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের সুপার 6-এর ম্যাচে নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগেই টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলা বাংলাদেশ নারী দল আজ নেমেছিল বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস করে 6 উইকেটে 102 রান। বাংলাদেশ 20 বল হাতে রেখে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক নিগার সুলতানা 50 রান করে অপরাজিত থাকেন। 2026 আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ 7 ম্যাচ খেলে 7টিতেই জিতল। নেদারল্যান্ডস জিতেছে 5টিতে। আগামী জুনে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পাশাপাশি আয়ারল্যান্ড এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 22 বছর পর কাল খুলনায় যাচ্ছেন তারেক রহমান। জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নেতাকর্মীদের। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করা হবে, শেরপুরে বললেন দলের আমির। আসলে 6 মরদেহ পোড়ানোর মামলার রায় 5 ফেব্রুয়ারি, সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।